৬ মাসে প্রেগন্যান্ট অবস্থায় আমার স্বামী ৩০ টাকা হাতে দিয়ে হসপিটাল থেকে চলে যায়। ২০ টাকা ১০ টাকার নোটটার দিকে বারবার তাকিয়ে দেখতেছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি এখনো আমার মাথার মধ্যে গেঁথে রয়েছে। আমরা ২ জন একসঙ্গে ডাক্তার দেখাতে আসলেও আমার স্বামীর কাছে তার ভাবির একটা ফোনেই সে বলে, "আমি তাড়াতাড়ি আসতেছি, ফোন রাখো।" আমাকে কোনো কথা বলার সুযোগই দেয়নি। আমার হাতে ৩০ টাকা ধরিয়ে দিয়ে বলে, "ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসো।" পরি অসুস্থ, আমি পরির কাছে চলে গেলাম। আমার স্বামীর এই যাওয়াটা আমার মোটেই স্বাভাবিক লাগেনি। আমার কাছে স্বাভাবিক মনে হতো যদি পরির কাছে কেউ না থাকতো। পরির বাবা আছে, মা আছে এবং কি আমার শাশুড়িও আছে। তবুও তাকে আমাকে এই অবস্থায় রেখে ছুটে যেতে হলো। পরি হচ্ছে আমার ভাসুরের মেয়ে। আজকে এটা নতুন নয়। তবে এই অবস্থায় সে যে আমাকে রেখে চলে যাবে, এটা একটু ভাবনার বাহিরে ছিল। আমাকে যে ডাক্তারের ভিজিট দিতে হবে, ডাক্তার টেস্ট দিতে পারে, ওষুধ নিতে হবে, এটা যেন তার মাথায় কোনো খেয়ালই ছিল না। তার কাছে যদি টাকা না থাকতো আমি মেনে নিতাম। তো বিষয়টা কিন্তু এমন ছিল না। আসলে আমার বিয়ে হয়েছে ১.৫ বছর যাবৎ। ১.৫ বছর যাবতই সে আমার প্রতি বড্ড উদাসীনতা। তার ভাবি আর ভাবির বাচ্চাদেরকে নিয়েই সে সবসময় যেন ব্যস্ত থাকে। আমার জন্য তার যেন সময়ই হয় না। ১.৫ বছর যাবৎ এই ঘটনা পুনরাবৃত্তি বারবারই ঘটেছে। আমার স্বামী তার ভাবি আর তার ভাবির বাচ্চাদেরকে এতটাই ভালোবাসে যে তাদের নাম নিয়ে ২ লাইন বাজে কথা বললে আমার শরীরে হাত তুলতে একবারও দ্বিধাবোধ মনে করে না। আমার এই বিয়ের ১.৫ বছর যাবৎ অনেকবার আমাকে মেরেছে শুধু তার ভাবি আর তার ভাবিদের বাচ্চাদের নামে কিছু বলার কারণে। তবে আজকের বিষয়টা বেশি আমাকে কষ্ট দিয়েছে। ডাক্তার না দেখিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ৩০ টাকা দিয়ে তো আর ডাক্তার দেখানো হয় না। হসপিটালের গেটের পাশেই দেখি ফুচকা বিক্রি করতেছে। এই সময়টায় মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। কেন জানি আমার মুখে পানি এসে পড়েছে। তবে আমি যদি ৩০ টাকা দিয়ে ফুচকা খাই, আমাকে আর রিস্কায় করে যেতে হবে না। আমার কাছে এই ৩০ টাকাই আছে। এত বড় রাস্তা এই অবস্থায় আমি হেঁটে যেতে পারবো না। বড্ড অসুস্থ হয়ে পড়বো। তাই ফুচকা না খেয়ে রিস্কায় উঠে বসলাম। বাড়িতে যেয়ে রান্নাবান্না করে রাত ১২টা বাজে আমার স্বামী আসছে। স্বামীকে দেখেই ঠান্ডা মেজাজে বলে উঠলাম, "এত তাড়াতাড়ি এসে পড়লে যে, তোমার পরি সুস্থ হয়েছে? আজকে রাতটা থেকে গেলেই তো পারতা।" আমার স্বামী রাগ হয়ে বলল, "আর ফালতু কথা বলো না।" আমার স্বামীকে বললাম, "আমি কি ফালতু কথা বলতেছি? আমি তো ভালোই বললাম।" আমি একটু তখন রাগ হয়েই বললাম, "আজকের রাতটা পরি আর পরির মার কাছে থেকে গেলেই তো পারতা। কষ্ট করে আসতে হলো কেন?" আমার স্বামী বলে, "ওদেরকে তো হিংসা করো কেন?" ও বুঝেছি, মায়া ভাবির মতো তো কখনো হতে পারবা না। এজন্যই হিংসা করো। মায়া হচ্ছে তার বড় ভাইয়ের বউ। আমি আরেকটু বেশি রাগ হয়েই বললাম, "আমি মায়া ভাবির মতো দুশ্চরিত্রা হতে চাই না রায়ান। পুরুষের সাথে শরীরে আমি এত ঘেঁষাঘেঁষি করতে পারি না।" আমার স্বামীকে এই কথা বলার পর আমার স্বামী বলে, "আর একটা বাজে কথা বলবা না। খুব খারাপ হয়ে যাবে।" এইটা বলেই আমার স্বামী ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন শুনি যে পরীর প্লেটের হালকা একটু কোনা লেগে আঙুলটা কেটে গিয়েছে। তাই এতটাই কম রক্ত পড়েছে যে ছোট্ট একটা কাপড় বেঁধে দিয়েই সেটা সেরে গিয়েছে। ১-২ ফোঁটা রক্তও পড়েনি। অথচ আমার স্বামী রায়ান আমাকে এই অবস্থায় তার অনাগত সন্তানের কথা চিন্তা না করে হসপিটালে ফেলে রেখে আসে। তারপর আমি আবারও স্বামীকে বলি, "তুমি তো তোমার ভাবিকে নিয়েই সবসময় ব্যস্ত থাকো। আমার কথা কি কখনো ভাবো রায়ান? তুমি কিভাবে আমাকে হসপিটালে একা রেখে আসলা? তোমার একবারও মনে হয়নি আমার অনাগত সন্তানের কথা?" রায়ান তখন বলে, "তুমি কি ফিডার খাও?" আমি তখন রাগ করে বলি, "কেন, তোমার ভাবিও কি ফিডার খায় যে তোমার ভাবির হাসব্যান্ডের থেকে তোমার বেশি মায়া? আমার তো মনে হয় তোমার ভাইয়ের থেকে তোমার তার বউ আর তার বাচ্চাকে নিয়ে বেশি টেনশন করো। আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই।" এ কথা বলার সাথে সাথে রায়ান আমার গালে ৪-৫টা থাপ্পড় লাগিয়ে দেয়। আমাকে এই অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মেরে ফেলে দেয়। আমি নিচে পড়ে যাই ফ্লোরে। তখন কান্না করে আর বলি, "এই ১.৫ বছরে ২ টা থেরাপি ছাড়া তুমি আমাকে আর কিচ্ছু দাওনি। আমার প্রতি তুমি কোনো দায়িত্ব পালন করোনি। তোমার ভাবি আর তার বাচ্চার কথা বললেই তোমার গায়ে লেগে যায়। তোমার অনাগত সন্তানের যদি তোমার চিন্তা থাকতো তুমি আমাকে কখনোই হসপিটালে রেখে আসতে পারতা না।" আমার স্বামী আবারও আমাকে ২-৩ টা লাথি দেয়। একবারও ভাবেনি যে আমার গর্ভে সন্তান। ওই অবস্থায় আমি কান্নাকাটি করে ঘুমিয়ে যাই। পরের দিন খবর দিয়ে শাশুড়ি মাকে বাসায় আনি। শাশুড়ি মাকে বলার পর শাশুড়ি মা বলে, "একটু ছেলে মানুষ, ধৈর্য ধরে থাকো না, এত ঝগড়াঝাটি করো কেন? একটু মানিয়ে নাও, ঠিক হয়ে যাবে বাচ্চা হলে।" তখন আমি মার দিকে তাকিয়ে বলি, "আচ্ছা মা, আমি কিভাবে আর মানিয়ে নিব? আপনি বলেছিলেন আমার সন্তান হলে ভালো হবে। আমাকে রেখে আপনার ছেলে আপনার বৌমার কথায় এক কথায় চলে গিয়েছে। তাহলে আমাকে সে কিভাবে ভালোবাসবে মা?" এর আগে আমি অনেকবার আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করতে চেয়েছি, "তোমার ভাবির সাথে তোমার কি সম্পর্ক?" তবে খোলাসা করে কখনো কোনো কিছুই বলেনি। তাদের সম্পর্ক যে গভীরে আছে এটা আমি অনুমান করতে পারি।
তবে আমি অসহায় তো, এজন্য আমি কারো কাছে সেটা শেয়ার করতে পারি না। আর এই সুযোগটাই আমার স্বামী আমার কাছ থেকে নিয়েছে। আমার শাশুড়ি বলে, একটু ধৈর্য ধরে থাকো, ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম, মা আপনি আমার দিকে তাকান, আপনি আমাকে এই ১.৫ বছরে যদি 3 পিস উপহার না দিতেন আমার কোনো কাপড়ই থাকতো না। আপনার ছেলে এক মুঠো চুড়ি পর্যন্ত আমাকে এনে দেয় নাই এই 3 পিস ২টা ছাড়া। অথচ আপনার বড় ছেলের বউয়ের পিছনে হাজার হাজার টাকা খরচ করেছে। আমার বড় যাকে 3 পিস কিনে দিত, ফল কিনে দিত, সবকিছুই আমার স্বামী কিনে দিত। অথচ আমার জন্য কখনো আমার স্বামী ১০ টা টাকাও হয়নি। আমার শাশুড়ি মাথাটা নিচু করে বলে, "হইছে মা, একটু ধৈর্য ধরে থাকো।" আমি তখন বলি, "আচ্ছা মা, আপনার ছেলের সঙ্গে কি আপনার বড় বউয়ের শুধু ভাবিরই সম্পর্ক না অন্য কিছু?" তখন আমার শাশুড়ি কাঁপা কাঁপা গলায় বলে, "ছি ছি বৌমা, এগুলো তুমি কি বলো? ভাই বোনের সম্পর্ক? ছি! এগুলো বলতে তোমার লজ্জা করলো না?" আমি তখন বলি, "মা, আমার লজ্জা করে না এখন। আপনার ছেলে ১.৫ বছর আমাকে কত মিনিট কত ঘন্টা সময় দিয়েছে মা। সারাদিন তো আপনার বড় ছেলের বাড়িতেই থাকে। আপনার বড় ছেলে আছে, তবুও আপনার ছোট ছেলে কেন ওই বাড়িতে যেয়ে থাকে? আমি তো এটাই জানতে চাই। আমাকে সে একটুও ভালোবাসে না। আমি কিভাবে থাকতে পারি মা? আমার অনাগত সন্তানের কি হবে?" আমার শাশুড়ি আমাকে বলে, "আচ্ছা একটু বুঝে নাও।" কাঁপা কাঁপা গলায় একটু লজ্জা পেয়েই অনুতপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। আনুমানিক রাত ১২টা ১২:৩০ বাজে তখন আমার স্বামী ঘরে ফেরে। ঘরে ফিরেই আমি রাত্রে শুয়ে আছি রুমে। শোনা যাচ্ছিল শাশুড়ি গালে থাপড় দিয়ে বলে, "ওই নষ্ট মেয়েটার জন্য নিজের সংসার নষ্ট করতে শুরু করেছিস? ভালো একটা মেয়েকে বিয়ে করেছি, তুই সংসার করবি।" তখন আমার স্বামী বলে, "আমি ওকে একটুও ভালোবাসি না, আমি মায়া ভাবিকে ভালোবাসি।" আমার শাশুড়ি বলে, "ওই নষ্ট মেয়েটার জন্য আমি অনেক কিছু তোকে ক্ষমা করে দিয়েছি। বারবার ওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, তোর জন্য আমি পারিনি। ভালোই তুই এখন বউ বাচ্চা নিয়ে সুখে সংসার কর।" তখন আমার স্বামী বলে, "আমি ওকে ভালোবাসি না, কার কাছ থেকে না কার কাছে পেটে সন্তান নিয়ে আসছে।" স্বামীর মুখ থেকে এমন কথা শোনার আগে আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? এখন আমারও চরিত্রে দাগ লাগাতে চায়। শাশুড়ি তখন বলে, "ভালো মেয়েটার চরিত্রে দাগ লাগাতে চাস? তুই নষ্ট ছেলের মতো হয়ে তাদের কাছে যেতে নিয়েই আমি তখনই মাথা ঘুরে পড়ে যাই। জ্ঞান ফিরে দেখে আমি খাটে, আমার স্বামী রায়ান পাশে। রায়ান বলে, "যা শুনেছ চুপচাপ সহ্য করে নাও।" তারপর যেটা রায়ান বলে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা বলতে বলতে আমার চোখে এক কিনারে পানি এসে যায়। আমার মেয়ে মিনি বলে, "মাম্মা, মাম্মা, আমি তোমার কাছে আর কোনোদিন বাবার গল্প শুনতে চাইবো না।"